أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের দেশের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা তিনি রাষ্ট্র পরিচালনায় তার যে অনন্য সাধারণ ভূমিকা বা দেশকে যে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছেন সেই প্রেক্ষাপটে লেখক যেমন আরিফুর রহমান খান একটি বই লিখেছেন যার নামকরণ করেছেন মানবিকতার আলোকবর্তী। আমরা বিজ্ঞজনদের আলোচনা শুনলাম, বিশেষ করে দেশের বরেণ্য কবি সাহিত্যিক আসলাম সানি বিস্তারিতভাবে এই সরকারের দেশরত্ন শেখ হাসিনা বিভিন্ন দিকের তার যে সফলতা তা তুলে ধরেছেন। আমি যেহেতু শারীরিকভাবে একটু অসুস্থ আজকে, তাই আমি খুব লম্বা কথা বললাম। আমি প্রথমেই অভিনন্দন ধন্যবাদ জানাই আমাদের এই বইটির লেখক, যিনি পরবর্তী প্রজন্মের জন্য দালিলিকভাবে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা লিখেছেন এবং পুস্তকাগারে প্রকাশ করেছেন। এখানে দেশরত্ন শেখ হাসিনা তার যে মানবতার কথা, তার রাষ্ট্র পরিচালনা, তার সফলতার কথা, বিশ্ব শান্তি, এই বিশ্ব শান্তির ব্যাপারে তার যে ঐতিহাসিক ভূমিকা, সেগুলো যেমন তুলে ধরেছেন। আবার ডিজিটাল বাংলাদেশ গঠনে এই দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার জন্য এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ, সেগুলো স্থান পেয়েছে। এবং এই যে কোভিড-19 যেটা গেল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কিন্তু বাংলাদেশের এবং আজকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সর্বপ্রথম আপনার এই যে বিভিন্ন কনফারেন্স এর মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এটা কিন্তু বাংলাদেশ প্রথম শুরু করে কোভিডের সময়। পরবর্তীকালে সারা বিশ্বেই ছিল এবং কোভিড শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে তিনি প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক বা প্রশাসনকে বিভিন্ন নির্দেশনা দেওয়া শুরু করে এবং সেটা সারা দেশ। পরবর্তীকালে আমরা দেখলাম সমস্ত কাজে ওই সময় যে পারিপার্শ্বিক অবস্থায় মানুষ ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বিভিন্ন কাজ করতে পারত না, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এখনো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেশে বিদেশে বিভিন্ন সেমিনার, আন্তর্জাতিক সেমিনারও বিভিন্ন পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়ে থাকে। এই ডিজিটাল বাংলাদেশের কথা 2008 সালে তিনি যখন বলেন, মানুষ এসেছে, আমি নিজের কথা বলি, আমিও এটা বুঝি নাই, ভাবতে পারি নাই কি হতে যাচ্ছে। আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছে, আমরাও বলে গেছি, কিন্তু বুঝে বলিনি। আমারটুকু আমি বলি, অন্য কতটুকু কি বুঝে বলতে জানি না, আমরা করব, কিন্তু সেটা কিভাবে করা যাবে তার বাস্তবায়ন আজকে বাংলাদেশে এই যে মোবাইলের ব্যবহার,
আমরা একটা বিশেষ স্থান দখল করেছি সারা পৃথিবীর মধ্যে এবং বাংলাদেশ সর্ব ব্যাপারে এই ডিজিটাল ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে। আমরা আশা করব যে আমাদের প্রধানমন্ত্রী আজকে যে কথাগুলো মানবিকতার দিক দিয়ে কেবল যে রোহিঙ্গাদের 12 লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন তাই না। আপনারা দেখেন এই যে এত পৃথিবীর এত বড় বড় দেশ তারাও কিন্তু এরকম শরণার্থীদের আশ্রয় দেন। 2-4-5 হাজারের বেশির মধ্যে কোন রাষ্ট্রই যাচ্ছে। শুধু তাই করে নেই, কত বড় দুঃসাহসিক তার চিন্তা এবং প্রকল্প যে এই দেশে কোনো ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। ঢাকা শহরে অবশ্য সেটার বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু আপনি যান গ্রামে এলাকায় যান, কোনো ভূমিহীন গৃহহীন নেই। যার বাড়িঘর নাই সেখানে করে দিয়েছে। 9 লক্ষ বাড়িঘর ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। এই যে এটা কেউ কখনো ভাবেও নেই। আজকে বিভিন্ন রকমের ভাতা দিয়ে 22 ধরনের ভাতা দেওয়া হচ্ছিল। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সর্বক্ষেত্রে স্বামী পরিত্যক্ত ভাতা, এমনি দিয়ে যাতে কোনো লোক না খেয়ে মারা না যায় তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি পাকিস্তান আমলে, স্লোগান ছিল যে খাওয়া পড়া নিশ্চয়তা দিতে হবে। এখন বস্ত্রের অভাবে কেউ আছে, খাদ্যের অভাবে কেউ আছে, খালি পায়ে কেউ হাঁটে যাও দেখি না। গ্রাম অঞ্চলে গেলে এখন কোন কুড়ে ঘর দেখা যায়। আর এখন কুড়ে ঘর যদি দেখেন তাহলে বড় লোকরা তাদের বাগান বাড়ি করেন ইয়ের জন্য, সেখানে বেড়ানোর জন্য সনের ঘর দেখা যায়। এই যে পরিবর্তন, এটা আমরা যারা পাকিস্তানের অবস্থা দেখেছি, আপনারা যদি ছোট গ্রামের কথা স্মৃতি মনে করেন শিশুকালে, যে আপনার গ্রামে একটা পাকা রাস্তা ছিল কিনা, সেই সময় প্রাইমারি স্কুলের অবস্থাটা কি ছিল, আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন তখন তার অবস্থা কেমন ছিল, আজকে তার অবস্থাটা কেমন, সেই দিন যে গ্রামের মানুষের পোশাক পরিচ্ছদ কি ছিল, এখন কি পরিবর্তন আসছে। অর্থাৎ এগুলো অর্থনৈতিক সূচক, অর্থনৈতিক পরিবর্তন না আসলে এই পরিবর্তন হয় না। কিন্তু এটাও সত্য, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছিলেন কেবলমাত্র একটা পতাকার জন্য নয়, একটা নতুন ভূখণ্ডের জন্য নয়, বা একটা শুধুমাত্র একটা জাতীয় সঙ্গীতের জন্য নয়। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন দেশ যদি স্বাধীন হয়, মানুষের যে মৌলিক অধিকার, মৌলিক চাহিদা তা পূরণ হবে। দেশ যদি স্বাধীন হয় তাহলে মানুষ খেয়ে পরে বাঁচবে। পাকিস্তানের আমলে একটা আমাদের দেখা, যেটা আমরা যখন কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, ৬৬ সালে ছাত্রলীগ একটা আন্দোলন করেছিল আমরা, যে বাংলা ভাষা প্রচলন সত্ত্বেও এই ঢাকা শহরে একটা সিঙ্গেল একটা সাইনবোর্ডও ছিল না সারা ঢাকা শহরে বাংলা, সব উর্দুতে, নিচে ছোট্ট করে কেউ লিখলে ইংরেজিতে, একটা বাংলা সাইনবোর্ড ছিল না সারা ঢাকা শহরে।
1966 সালের কথা বলি। বাঙালিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ছিল, যার জন্ম না হলে আজকে বাঙালি জাতি স্বাধীন হতো। আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না। আমাদের সেই মহান নেতা, মহান শিক্ষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনকে বাজি রেখেই বারবার ফাঁসি কাস্টের মুখোমুখি হয়ে তিনি মাথা নত করেন নাই, যার ফলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এবং তারই নির্দেশে এদেশের বীর সন্তানেরা জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধ করে এবং এই দেশের 7.5 কোটি মানুষ সেদিন ঐক্যবদ্ধ থেকে এই দেশকে স্বাধীন করেছে বলেই এই স্বাধীনতার সুফল 1900 বলছিলাম যে বলেছিল যে খাওয়া পড়ার ব্যবস্থা হবে, কিন্তু বঙ্গবন্ধু তা করে দিতে পারেন না। আমার ভাই বলেছে যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি তিনি দিয়েছিলেন, দেওয়ার পরেই আন্তর্জাতিক এই সম্প্রদায় তারা প্রমাদ বলতে লাগলো যে শেখ মুজিব যদি এই বিশ্বে তার নেতৃত্বের প্রসার ঘটাতে পারে, তাহলে ওই সাম্রাজ্যবাদীদের তাদের বিশ্ব জনমত তাদের বিপক্ষে যাবে এবং তারা বিভিন্ন ভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এটাও অন্যতম কারণ ছিল বঙ্গবন্ধুকে হত্যা করার। বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই দেশ আবার পাকিস্তানি কায়দায় ধর্মভিত্তিক রাষ্ট্র হয়েছে এবং এই দেশের কোন কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। এটা প্রমাণের জন্য আপনারা আপনাদের মোবাইলে যদি যান, সেই সময় পার ক্যাপিটা ইনকাম কত ছিল, উন্নয়ন ধারা কি ছিল, সেই সব তথ্য যদি নেন তাহলে বুঝবেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর 29 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। জিয়া, এরশাদ, খালেদা জিয়া, এই যে দেশ 53 বছর আগে স্বাধীন হয়েছে, 29 বছর ছিল বঙ্গবন্ধুর হত্যার সাথে যারা জড়িত, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা 29 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। তাদের 29 বছরে রাষ্ট্রের কি উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, সাংস্কৃতিক উন্নয়ন বলেন, কি হয়েছে এটা যদি দেখেন। আর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সময় 3.5 বছর, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে প্রায় 20 বছর, 20.5 বছর ক্ষমতায় আছে। এই 23-24 বছরে আওয়ামী লীগের 24 বছরে কি হয়েছে আর ওদের 29 বছরে কি হয়েছে, এই তথ্যটা যদি আমরা পাশাপাশি তুলনা করি, তাহলেই কারোর বোঝার কোন অসুবিধা হবে না বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশ কোন পথে চলে গিয়েছে। আবার একটি সাম্প্রদায়িক রাষ্ট্র এবং একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা সন্ত্রাসী রাষ্ট্রের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে জাতির সৌভাগ্য 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে বংশীয় নির্বংশ করতে পারলেও তার 2 কন্যা আল্লাহর মেহেরবানিতে বিদেশে থাকার কারণে তারা জীবনে বেঁচে যায়। আর বেঁচে যায় বলেই আওয়ামী লীগ 81 সালে আওয়ামী লীগের প্রধান হিসেবে করে তাকে দেশে ফেরত এনে আবার লড়াই, সংগ্রাম, আন্দোলন, জেল, জুলুম সহ্য করে তিনি আবার বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং ঐক্যবদ্ধ করে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পেরেছেন বলেই যে বঙ্গবন্ধুকে নির্বাসিত করেছিলাম 75-এর পর
বঙ্গবন্ধুকে আবার এই দেশের মাটিতে পুনর্বাসিত করেছে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে তার ছবি আমাদের মাথার উপর জ্বলছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আজকে বিচার হয়েছে এবং যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। যদি শেখ হাসিনা দেশে ফিরে না আসতেন বা তিনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় দেশের মানুষ থেকে না আনতেন, তাহলে কি এই যুদ্ধ অপরাধীদের বিচার হতে হতো? 24 বছর পর বঙ্গবন্ধুর খুনিদের বিচার হতো না। কাজেই শেখ হাসিনা দেশের কেবল উন্নয়ন করেছে তা নয়, জাতিকে কলঙ্ক মুক্ত করেছে, দায় মুক্ত করেছে। হত্যাকারীদের বিচার করে, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও 71-এর যুদ্ধ অপরাধীদেরও, এদের বিচার করতে না পারলে জাতি আজকেও কলঙ্ক মুক্ত হতে পারে।